ইতিহাস কখনো কখনো কোনো কোনো মানুষকে কেবল চরিত্র রূপে তৈরি করে না, একটি পূর্ণ অধ্যায় রূপে প্রতিষ্ঠা দিয়ে থাকে। ঠিক এমন এক অধ্যায় যিনি কখনো ক্ষমতার কাছে নিজের মাথা নোয়াননি। ঠিক এমন এক অধ্যায় যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সেই আপোষহীন সংগ্রাম তার জীবনকে ইতিহাসের পাতায় প্রতিষ্ঠা দিয়েছে। কার কথা বলছি? সেই মানুষটি, যে মানুষটি হলো প্রথম স্বাধীনোত্তর ভারতের বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ইংরেজ গভর্নর কিংবা স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিংবা সামগ্রিকভাবে তৎকালীন রাজনীতি তার সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বারবার কেঁপে উঠেছিল। আশুতোষ মুখোপাধ্যায়ের আদর্শ সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই বলিষ্ঠ সত্য অনুসারী কণ্ঠস্বরের সম্পর্কে আজ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যা হয়তো অনেকেরই অজানা। সালটা 1934। ভারতবর্ষের বুকে ইংরেজরা তখনও পরাধীনতার গ্লানি বইয়ে দিয়ে চলেছে। চারিদিকে তখন বিপ্লবাত্মক আন্দোলন। কলকাতার বুকের সর্বশ্রেষ্ঠ তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়। মাত্র 33 বছর বয়সে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রূপে প্রতিষ্ঠিত হন। ক্ষমতাসীন ব্রিটিশ রাজের অধীনে থাকা একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে এত কম বয়সে এই দায়িত্ব পাওয়া ছিল এক অভাবনীয় ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বের সাথে তার দৃঢ় মেলবন্ধন ঘটেছে বারে বারে। তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কবিগুরুকে বাংলায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছিলেন এবং বিশ্ববিদ্যালয় স্তরে বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে মূল ভূমিকা গ্রহণ করেছিলেন। 1941-42 সালের কথা বলছি। তৎকালীন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ফজলুল হক। সেই সময় প্রোগ্রেসিভ কোয়ালিশন সরকারের মন্ত্রিসভার একজন বিশেষ মন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন অর্থমন্ত্রী। কিন্তু 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ গভর্নর জন হাওয়ার্ড যেভাবে অন্যায়ভাবে আন্দোলন দমন করেছিলেন এবং মেদিনীপুরে দমন পীড়ন চালিয়েছিলেন, তার প্রতিবাদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরাসরি গভর্নর জন হাওয়ার্ডের মুখে পদত্যাগপত্র ছুড়ে দিয়েছিলেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সময় গভর্নরের উদ্দেশ্যে তিনি যে চিঠিতে পাঠিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন, যদি আপনি মনে করেন যে ভারতবাসীকে কেবল বল প্রয়োগ এবং দমন নীতির দ্বারা বশীভূত রাখা সম্ভব, তবে আপনি ভুল করছেন। জনগণের সম্মতির উপরে যে সরকারের ভিত্তি নয়, সেই সরকারের অংশীদার হইয়া থাকা আমার পক্ষে আর সম্ভব নহে। তাই আমি মন্ত্রী পদ হইতে ইস্তফা দিতেছি। ভেবে দেখুন, বিন্দুমাত্র ক্ষমতার লোভ তার মধ্যে কখনোই ছিল না। ব্রিটিশ রাজের ক্ষমতার কেন্দ্রে বসেও মেদিনীপুরের নিপীড়িত নরনারীর পাশে দাঁড়ানোর জন্য তিনি ক্ষমতার তোয়াক্কাই করেননি। আর তার এই পদত্যাগ পত্রটি সেদিন আসলে ছিল একটি জ্বলন্ত বারুদ। 1943-এর দুর্ভিক্ষের কথা বলছি। অসংখ্য মানুষ না খেয়ে অভুক্ত অবস্থায় রাস্তায় মৃতদেহ রূপে পড়েছিল। ব্রিটিশ সরকার এই অবস্থাকে ধামা চাপা দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষদের দুঃখ দুর্দশা দেখে তার প্রাণ কেঁদে উঠেছিল। এই মানুষটি তখন বেঙ্গল রিলিফ কমিটি গঠন করে নিজে রাস্তায় নেমে লঙ্গরখানা খুলেছিলেন। তিনি সরাসরি লিখেছিলেন, যাহারা মেদিনীপুরের মা বোনেদের উপরে পাশবিক অত্যাচার চালাইয়াছে, তাহারা কেবল আইনই অমান্য করে নাই,
সমগ্র মানব সমাজকে কলঙ্কিত করিয়াছে। একটি সভ্য সমাজে সরকারের ছত্রছায়ায় এমন অনাচার চলিতে পারে, তাহা ভাবিলেও লজ্জা হয়। মেদিনীপুরের সেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর গ্রামীণ অর্থনীতি, পারিবারিক পরিস্থিতি কিভাবে ভেঙে পড়েছিল, সেই দুর্বিষহ কথার বিবরণ দিতে গিয়ে তিনি সেদিন লিখেছিলেন, মেদিনীপুরের গ্রামে গ্রামে আজ যে অত্যাচার চলিতেছে, তাহা মানুষের সমাজকে পশু স্তরে নামাইয়া আনে। শুধু যে ঘর বাড়ি পুরাইয়া দেওয়া হইয়াছে তাহা নহে, আমাদের অসহায় মা বোনেদের উপরে যে পাশবিক লাঞ্ছনা করা হইয়াছে, তাহার বিবরণ শুনিলে কোন সভ্য সমাজের মানুষ মস্তক উত্তোলন করিয়া দাঁড়াইতে পারে না। অথচ সেই পাশবিক কার্য চলিতেছে শান্তি শৃঙ্খলার নামে। 1947 সালে ভারত স্বাধীন হয়, আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তার নেতৃত্বে যে ক্যাবিনেট গঠন হয়েছিল, সেই ক্যাবিনেটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন শিল্প সরবরাহ মন্ত্রী। কিন্তু 1950 সালের কথা বলি, সে সময় পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন করেছিল পশ্চিম পাকিস্তানের মানুষজন। পশ্চিম পাকিস্তানের মানুষজনের হিন্দুদের উপরে এই অকথ্য অত্যাচারের কারণে তিনি নেহেরুর কাছে আবেদন প্রদান করেন। নেহেরুর লিয়াকত একটি চুক্তি হয়, কিন্তু সেই চুক্তিতে তিনি সদিচ্ছা না দেখতে পেয়ে তখন ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছিলেন। আসলে আদর্শের লড়াইয়ে এক আপোষহীন ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রী, যিনি ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছিলেন। ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে আদর্শের খাতিরে এক লহমায় মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া এবং সংসদে দাঁড়িয়ে স্বাধীন ভারতের প্রথম শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর, দ্য ভয়েস অব অপোজিশন হিসেবে আত্মপ্রকাশ করার দৃশ্য ভারতবাসী শুধু নয়, বিশ্ববাসী দেখেছিলেন তখন। স্বাধীন ভারত, কিন্তু ভারতবর্ষের মধ্যে কাশ্মীর তখন কাটা হয়ে নিত। কেন? আসলে কাশ্মীর ভারতবর্ষের এক অংশ হলেও সেখানে এক পৃথক প্রধানমন্ত্রী ছিলেন, পৃথক নিশানা ছিল, পৃথক বিধান ছিল। কেন চলবে তা? 1953 সাল সোচ্চার কণ্ঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন, একই দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান চলবে না, চলবে না। তাই তিনি 1953 সালে সেই কাশ্মীরের কাছ থেকে কোন রকম পারমিশন না নিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করেন। কি হলো তারপর? আসলে এই ঘটনাটি ছিল এই অবস্থার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ। 1953 সালে তিনি কোন রকম অনুমতি ছাড়াই কাশ্মীরে প্রবেশ করলেন। 11ই মে রাভি নদী অতিক্রম করে কাশ্মীরের সীমানার মধ্যে প্রবেশ করে গেলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আসলে এত বড় প্রতিবাদী চরিত্র কোথায় পাওয়া যেতে পারে? কিন্তু কাশ্মীরে প্রবেশ করার পরপরই তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে কোন রকম বিচার ছাড়াই শ্রীনগর কারাগার এবং তার নিকটবর্তী কোনো একটি কটেজে বন্দী করে রাখে। এই বন্দী দশাতে তিনি যে ডায়েরি লিখেছিলেন, তার পাতায় তিনি লিখছেন, জেলের এই ছোট্ট জানালা দিয়ে যখন আমি দূরের পাহাড় আর আকাশ দেখি, তখন বুঝতে পারি মানুষ হয়তো আমার শরীরটাকে বন্দী করে রেখেছে, কিন্তু আমার স্বাধীন চেতনা আর দেশের প্রতি ভালোবাসাকে বন্দী করার ক্ষমতা কারও নেই। তিনি আরো লিখেছিলেন সেই ডায়েরিতে, সত্যের পথে থাকলে আজ বা কাল মানুষ তোমার কথা শুনবেই, তাই ভয় পাওয়ার কিছু নেই। বন্দী দশায় তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপজনিত এবং হৃদরোগজনিত জটিল সমস্যায় ভুগছিলেন। সেখানকার আবহাওয়া, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তার পক্ষে এক কথায় অসম্ভব হয়ে উঠেছিল। ফলে শারীরিক অবনতি শুরু হয়। জুন মাসের মাঝামাঝি সময়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। 22 জুন 1953।
বড় আকারের এক হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তখন চিকিৎসকগণ এক নার্সিং হোমে তাকে স্থানান্তরিত করেন। কিন্তু ততক্ষণে সব শেষ। 23শে জুন 1953 বন্দি দশাতেই রহস্যজনকভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মা যোগমায়া দেবী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে তদন্তের দাবি করেছিলেন, কিন্তু কোনো বিচার বিভাগীয় তদন্ত তার মৃত্যুর কারণে তৈরি হয়নি। আজ এত দশক পরেও সে রহস্য অমীমাংসিতই রয়ে গেল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই, বাংলার ইতিহাসের পাতায় তার সেই আপোষহীন সংগ্রামকে দৃপ্তভাবে এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এ আমাদের বড়ই দুর্ভাগ্যের বিষয়। তার সেই আপোষহীন সংগ্রামকে আজ কুর্নিশ জানাই।